আসসালামু আলাইকুম। বহুবিরুর পাঠশালার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মাহবুবুর রহমান রাজু, IUBAT ইউনিভার্সিটি, ডিপার্টমেন্ট অফ সিভিল ইঞ্জিনিয়ারিং। সো আজকে আমরা প্রথমে শুরু করব নবম দশম শ্রেণীর জন্য স্থানাঙ্ক জ্যামিতি। তো এটা অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ জ্যামিতির জন্য। এটা যদি ভালো করে শেখা যায় তাহলে দেখা যাচ্ছে যে HSC লেভেলে খুব বেশি কাজে দেবে। এখন আমাদের বিষয়বস্তু হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি, সেহেতু প্রথমেই আমাদেরকে জানতে হবে যে আসলে স্থানাঙ্ক বলতে আমরা কি বোঝাই। তো স্থানাঙ্ক বলতে বোঝায় আসলে কোনো একটা স্থানকে অঙ্কের মাধ্যমে বা সংখ্যার মাধ্যমে প্রকাশ করা। এটাকে আমরা এক কথায় কি বলতে পারি, স্থানাঙ্ক জ্যামিতি। অর্থাৎ আমরা যদি স্থানাঙ্ককে ভাঙি, তাহলে এটা বোঝায় কি স্থান যোগ অঙ্ক, অর্থাৎ স্থানাঙ্ক। আর আমাদের এই পৃথিবীতে কোনো কিছুই আসলে স্থির না, সব কিছুই হচ্ছে আপেক্ষিক। কারণ আপেক্ষিক বলতে এই জন্যই বোঝাচ্ছি, কারণ আমরা যদি কোনো একটা বস্তুকে স্থির দেখি তাহলে সেটা কোনো একটা বস্তুর সাপেক্ষে স্থির। কারণ এই পৃথিবীটাই হচ্ছে গতিশীল, সুতরাং সব কিছুই গতিশীল। আমরা কোনো বস্তুর স্থানকে বিবেচনা করি মূলত অন্য একটা বস্তুর সাপেক্ষে, অর্থাৎ বস্তুটি অবস্থা এখন কেমন আছে ওই বস্তুটির সাপেক্ষে। সুতরাং আমরা যখন স্থানাঙ্ক জ্যামিতি পড়ব তখন আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে যে সংখ্যা রেখা সম্পর্কে। এটা অবশ্যই আমরা পূর্বেই জানছি, তবু আমি এখন একটু দেখাই দিই যে স্থানাঙ্ক জ্যামিতি সংখ্যা রেখা হচ্ছে যে কোনো একটা মূল পয়েন্টকে আমরা যদি 0 দ্বারা চিহ্নিত করি। আর আমরা স্বভাবতই বলে থাকি যে আসলে আমাদের ডান দিকে পজিটিভ, বাম দিকে নেগেটিভ। সুতরাং আমরা এটাকে 1, অর্থাৎ এটা ডান দিকে যেহেতু যাচ্ছে সুতরাং আমরা বলতে পারি এটাকে পজিটিভ 1, 2, 3, 4, 5। এবং যখন আমরা বাম দিকে যাব তখন আমরা লিখতে পারি -1, -2, -3, এভাবে চলতে থাকবে। অর্থাৎ এই অ্যারো চিহ্ন দ্বারা বোঝায় এই দিকে, অর্থাৎ বাম দিকে ক্রমবর্ধমান, এবং ডান দিকের এই অ্যারো চিহ্ন দ্বারা বোঝায় রেখাটা ডান দিকে ক্রমবর্ধমান। সুতরাং আমাদেরকে যখন স্থানাঙ্ক জ্যামিতি শিখব, অর্থাৎ কোনো বস্তুর স্থানকে আমরা ডিনোট করব, তখন আমাদেরকে কোঅর্ডিনেট সম্পর্কে জানতে হবে। কোঅর্ডিনেট সম্পর্কে জানতে হবে, অর্থাৎ স্থানাঙ্কর এই ইংলিশ শব্দটা কি, কোঅর্ডিনেট। অর্থাৎ কোনো একটা বস্তুকে আমরা যদি এইভাবে ডিনোট করি তাহলে আমরা এই সংখ্যা রেখা থেকে দেখতে পাচ্ছি যে কোনো একদিকে, অর্থাৎ ডান দিকে আমরা পজিটিভ ধরছি, বাম দিকে আমরা নেগেটিভ ধরছি। সুতরাং এই যে ছেদবিন্দুটা, অর্থাৎ এই ছেদবিন্দুটাকে আমরা কি এই মেন পয়েন্ট হিসাবে ধরতে পারি, অর্থাৎ এটাকে সেন্টার পয়েন্ট। এইদিকে আমরা ধরতে পারি 1, 2, 3, 4, এভাবে যাবে। তাহলে বাম দিকে যখন যাবে তখন -1, -2, -3, এভাবে যাচ্ছে। সুতরাং এই সংখ্যা রেখাটাকেই আমরা যদি উল্টাই, অর্থাৎ এটা আনুভূমিক অবস্থায় আছে, এটাকে আমরা যদি উলম্ব অবস্থায় তৈরি করি তাহলে এই রেখাটাকে দেখা যাবে। অর্থাৎ এটাকে আমরা উপরের দিকে পজিটিভ যদি চিন্তা করি তাহলে নিচের সাইডে অবশ্যই কি নেগেটিভ হবে। সুতরাং 1, 2, 3, -1, -2, -3, এইভাবে যাবে। এখন আমরা কি করছি, ডান দিকের অংশটাকে পজিটিভ ধরছি, সুতরাং এই সাইডটাকে আমরা পজিটিভ দ্বারা ডিনোট করতে পারি। বাম দিকের সাইডটাকে আমরা নেগেটিভ ধরছি, সুতরাং এটাকে আমরা নেগেটিভ দ্বারা ডিনোট করি। উপরের দিকে যেহেতু আমরা পজিটিভ ধরছি সুতরাং এটাকে পজিটিভ দ্বারা ডিনোট করব। এবং নিচের দিকে অর্থাৎ ডাউনওয়ার্ডে আমরা দেখছি যে আমরা সব জায়গায় নেগেটিভ ইউজ করছি, সুতরাং এটাকে আমরা
নেগেটিভ বলতে পারি। এখানে যদি আমরা দেখি তাহলে কি এটা একটা ঘর, এটা একটা ঘর, এই একটা ঘর, এই একটা ঘর, অর্থাৎ এক একটা ঘরকে এক একটা চতুর্ভাগ বলা হয়। এরা কি প্রথম চতুর্ভাগ, এটা দ্বিতীয় চতুর্ভাগ, এরা তৃতীয় চতুর্ভাগ, এরা চতুর্থ চতুর্ভাগ। এখন আমরা এই চতুর্ভাগগুলোর চিহ্ন চিনব, আসলে কোন চতুর্ভাগ কোন চিহ্ন বহন করে। তাহলে আমরা যদি প্রথম চতুর্ভাগের কথা চিন্তা করি তাহলে দেখেন এই দিকে আমার ডান দিকে পজিটিভ ডিনোট করা আছে এবং উপরের দিকে পজিটিভ ডিনোট করা আছে, তাহলে এর মাঝখানে সবাই কি পজিটিভ চিহ্ন বহন করবে। এবার আমরা আসি দ্বিতীয় চতুর্ভাগে। দ্বিতীয় চতুর্ভাগে যদি আসি তাহলে দেখা যাচ্ছে যে আমরা বাম দিকের এই চিহ্নটা কি নেগেটিভ চিহ্ন ডিনোট করা আছে এবং উপরের দিকে পজিটিভ চিহ্ন ডিনোট করা আছে, সুতরাং এটাকে আমরা বলতে পারি নেগেটিভ পজিটিভ। এই তৃতীয় চতুর্ভাগের কথা যদি চিন্তা করি তাহলে এই জায়গা বাম দিকে, অর্থাৎ এই তৃতীয় চতুর্ভাগটা কি বাম দিকে আছে এবং এক্স অক্ষের নিচের দিকে, ওয়াই অক্ষের নিচের দিক এবং এক্স অক্ষের বাম দিক, অর্থাৎ দুইটা চিহ্নই কি আছে নেগেটিভ চিহ্ন আছে, সুতরাং আমরা এটাকে চিহ্নিত করতে পারি নেগেটিভ নেগেটিভ দিয়ে। এবং আমরা যদি চতুর্থ চতুর্ভাগের কথা চিন্তা করি তাহলে এদিকে ডান দিকে পজিটিভ এবং নিচের দিকে কি নেগেটিভ, সুতরাং এটাকে আমরা ডোনেট করতে পারি প্লাস মাইনাস দ্বারা। এই জিনিসটা মনে রাখা খুবই দরকার স্থানাঙ্ক অঙ্ক করার জন্য, এবং যাবতীয় যে সূত্র আছে সেগুলো ভালোভাবে আয়ত্ত করার জন্য এই জিনিসটাকে আমাদেরকে প্রথমে খুব ভালোভাবে আয়ত্ত করে নিতে হবে, অর্থাৎ কোন চতুর্ভাগ কোন কোন চিহ্ন বহন করে। এখন আমরা এই সংখ্যাগুলো যদি মুছে দিই, এই সংখ্যাগুলোকে যদি আমরা মুছে দিই তাহলে এখানে দুইটা রেখা আছে, একটা আনুভূমিকভাবে আছে আর একটা কি আছে উলম্বভাবে আছে। আমরা সাধারণত আনুভূমিক রেখাকে হরিজন্টাল রেখা বলা হয় ইংলিশে, আর এটাকে সাধারণত আমরা এক্স দ্বারা প্রকাশ করে থাকি, বড় হাতের এক্স দ্বারা প্রকাশ করে থাকি। এবং এটা কি খাড়াভাবে আছে এই রেখাটা, অর্থাৎ উলম্বভাবে আছে, এই রেখাটাকে আমরা সাধারণত ওয়াই দ্বারা চিহ্নিত করে থাকি। এখন আমরা আসি যে স্থানাঙ্ক সাধারণত দুই প্রকার, একটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক আর একটা হচ্ছে পোলার স্থানাঙ্ক। অর্থাৎ এক নম্বরে যদি আমরা বলি এটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক আর একটা হচ্ছে পোলার স্থানাঙ্ক। একটা কার্তেশীয় স্থানাঙ্ক আর একটা পোলার স্থানাঙ্ক। এখন আমরা প্রথমতই যেহেতু প্রথমেই আসছে কার্তেশীয় স্থানাঙ্ক, সেহেতু আমরা কার্তেশীয় স্থানাঙ্ক সম্পর্কে খুব ভালোভাবে জানব এবং এর যে সূত্রগুলো আছে সূত্রগুলোর প্রমাণ সহ যাবতীয় তথ্য আমরা আজকে শিখব। এখন আমাদের যে এক্সিস অর্থাৎ অক্ষ চিন্তা করছি, এখানে সাধারণত এক্সিস তিন প্রকার, অর্থাৎ ওয়ান ডাইমেনশন, টু ডাইমেনশন এবং থ্রি ডাইমেনশন। অর্থাৎ একটাকে আমরা এক্স এক্সিস দ্বারা প্রকাশ করি, একটা ওয়াই এক্সিস দ্বারা প্রকাশ করি আর একটা জেড এক্সিস দ্বারা প্রকাশ করি। এখন কথা হচ্ছে এখানে আমরা দুইটা এক্সিস অঙ্কন করছি, একটা এক্স এক্সিস এবং একটা ওয়াই এক্সিস। অর্থাৎ এখানে এই দুইটা এক্সিস অঙ্কন করার মেন উদ্দেশ্য হচ্ছে এখানে শুধুমাত্র আমরা দুইটা ডাইমেনশন খুঁজে পাই। অর্থাৎ আমরা যদি একটা ঘরের একটা কর্নারের কথা চিন্তা করি, সেখানে সাধারণত ঘনক আকৃতির, অর্থাৎ এখানে যদি আমরা একটা ঘনক আঁকাই তাহলে ব্যাপারটা সবচেয়ে বেশি ক্লিয়ার হয়ে যাবে।
অর্থাৎ এইটা যদি একটা ঘরের মেঝে হয় আর এটা হচ্ছে একটা ঘরের রুফ অর্থাৎ ছাদ, তাহলে দেখা যাচ্ছে এখানে একটা এক্সিস আর একটা দুইটা এক্সিস আর একটা হচ্ছে তিনটা এক্সিস। কিন্তু যখন আমরা একটা সমতল স্থানের কথা চিন্তা করব তখন সেখানে আসলে আমরা যদি সাধারণত এই এই হোয়াইট বোর্ডের কথাই চিন্তা করি, সাধারণত দেখা যাচ্ছে এটা হচ্ছে এর দৈর্ঘ্য আর একটা হচ্ছে একটা প্রস্থ, কিন্তু এখানে হাইটটা অনুপস্থিত। এই হাইট যদি আমরা কোনো জায়গায় থাকে তাহলে সেটাকে আমরা জেড এক্সিস দ্বারা ডিনোট করে থাকি। আর যেহেতু আমাদের এখানে আমরা সাধারণত এই স্থানাঙ্ক জ্যামিতিতে নবম দশম শ্রেণীর জন্য শুধুমাত্র আমরা 2 ডাইমেনশন নিয়েই কথা বলবো এবং 2 ডাইমেনশন সম্পর্কে জানবো। সুতরাং আমরা যেহেতু 2 ডাইমেনশন নিয়ে জানবো, সেহেতু একটা হচ্ছে আমরা একটা ডাইমেনশনকে এক্স অ্যাক্সিস এবং একটা ডাইমেনশনকে ওয়াই অ্যাক্সিস, যে অ্যাক্সিসটা ভূমি বরাবর থাকবে সেটাকে আমরা এক্স অ্যাক্সিস দ্বারা চিহ্নিত করব এবং যেটা উলম্বভাবে থাকবে সেটাকে আমরা ওয়াই অ্যাক্সিস দ্বারা ডিনোট করে থাকব। এবং এই দুইটা অ্যাক্সিস আমাদের যে কোনো কিছু শুরু করার পূর্বে, যে কোনো কাজ করার পূর্বে, অর্থাৎ কোনো একটা পয়েন্ট থেকে, কোনো একটা মূল বিন্দু থেকেই যে কোনো একটা কাজ শুরু করতে হয়, অর্থাৎ 0 থেকেই কাজ শুরু করতে হয়। আর এই 0 পয়েন্টটা কি, যখন যে এক্সিস দুটো যে বিন্দুতে পরস্পর ছেদ করবে সেটাকে আমরা সাধারণত এর মূল বিন্দু অর্থাৎ 0 পয়েন্ট, অরিজিন পয়েন্ট হিসাবে ডিনোট করব। এটাকে আমরা যদি 0 দ্বারা চিহ্নিত করি তাহলে এখানে যেহেতু দুইটা এক্সিস আছে সেহেতু যে কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক হবে দুইটা স্থানাঙ্ক, অর্থাৎ একটা এক্স অ্যাক্সিস বরাবর আর একটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর। তাহলে এই বিন্দুতে আমরা যদি চিন্তা করি তাহলে এই বিন্দুতে এক্স এবং ওয়াই যেহেতু ছেদ করছে সেহেতু এক্স এবং ওয়াইয়ের কোনো ভ্যালু থাকবে না। সুতরাং যেহেতু ভ্যালু থাকবে না সেহেতু একে আমরা 0 0 বিন্দু দ্বারা চিহ্নিত করতে পারি। এখন আমরা প্রথমে সংখ্যা রেখা থেকে ডিনোট করছিলাম 1 2 3 4 5 দিয়ে। আমরা প্রথমে মনে করব যে এক্স অ্যাক্সিস বরাবর একটা বিন্দু বিবেচনা করলাম যে এই বিন্দুটার নাম হচ্ছে এ পয়েন্ট, এই বিন্দুটার নাম হচ্ছে এ পয়েন্ট এবং এই এ পয়েন্ট অর্থাৎ ও বিন্দু থেকে এ পয়েন্টের দূরত্ব আমরা ধরে নিলাম এক্স, ছোট হাতের স্মল এক্স, এবং ও বিন্দু থেকে আমরা এই পয়েন্ট চিন্তা করলাম যে এটা হচ্ছে বি পয়েন্ট এবং ওয়াই অক্ষ বরাবর যেহেতু দূরত্ব সেহেতু এই ওয়াই দূরত্বকে আমরা সাধারণত স্মল ওয়াই দ্বারা ধরে নিলাম যে এখান থেকে ও বি সমান ধরে নিলাম ওয়াই একক। যেহেতু এখানে কোনো আমরা একক ইউজ করতেছি না সেহেতু আমরা ধরে নিলাম যে এটা হচ্ছে ওয়াই একক এবং এক্স অক্ষ বরাবর ও এ অর্থাৎ ও এ পয়েন্ট যেহেতু এক্স অক্ষের উপর বিবেচনা করছি সেহেতু আমরা ও এ সমান এক্স একক ধরে নিলাম। এখন এই ও এ অর্থাৎ এক্স অক্ষের উপর এ বিন্দুতে যদি আমরা একটা লম্ব অঙ্কন করি এবং ওয়াই অক্ষের উপর ও বি পয়েন্টে যদি আমরা আর একটা লম্ব অঙ্কন করি তাহলে দেখা যাবে যে এই দুইটা লম্ব পরস্পর ঠিক এক্স্যাক্ট এই পয়েন্টে এসে ছেদ করে, ছেদ করে। তাহলে আমরা প্রথমেই বলতে পারি ও এ এবং ও এ রেখার যে দূরত্ব এবং বি থেকে এই ছেদ বিন্দু ধরে নিলাম পি, তাহলে ও এ এবং বিপি সমান দূরত্ব, অর্থাৎ এটা যদি এক্স হয় আমরা এই দূরত্বকেও এক্স দ্বারা চিহ্নিত করতে পারি। এবং যেহেতু ও বি অর্থাৎ ও বি আমরা ওয়াই একক ধরে নিয়েছি সেহেতু এই পি এ রেখাটা হচ্ছে ও বি সমান্তরাল, ও বির কি সমান্তরাল। সুতরাং এই ও বি রেখার যে দূরত্ব এ পি রেখার দূরত্ব কি সমান, তাহলে এই ও বি রেখার দূরত্ব আমরা ধরে নিয়েছিলাম কি ওয়াই একক।
সুতরাং ও এপি রেখার দূরত্ব হবে কি ওয়াই একক। এখন আমাদের সাধারণত তাহলে এটা হচ্ছে ছেদ বিন্দু, তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক কত? এই বিন্দুটার স্থানাঙ্ক হবে এক্স এবং ওয়াই। আমরা স্থানাঙ্ক লেখার ক্ষেত্রে অবশ্যই প্রথম যে সংখ্যাটা লিখব সেটা হচ্ছে এক্স অক্ষ, অর্থাৎ এক্স অক্ষ বরাবর যে দূরত্ব অতিক্রম করে সেটা, তারপরে লিখব ওয়াই অক্ষ বরাবর যে দূরত্ব অতিক্রম করে ওই মানটা। এখন কথা হচ্ছে এই যে পয়েন্টটা লিখলাম এই পয়েন্টের নাম কি, এবং এই যে পয়েন্টটা লিখলাম এই পয়েন্ট দ্বারা আমরা আসলে কি নামে চিহ্নিত করে থাকি? এটাকে প্রথম অর্থাৎ এক্স অক্ষ বরাবর যে দূরত্ব অতিক্রম করে সেই দূরত্বের নাম আমরা সাধারণত স্থানাঙ্ক প্রকাশ করলে সেটাকে সাধারণত বলা হয় ভুজ, এবং ওয়াই অক্ষ বরাবর যে দূরত্ব অতিক্রম করে সেটাকে বলা হয় কোটি। সেটাকে বলা হয় কি কোটি। অর্থাৎ একটা স্থানাঙ্কের প্রথম যে সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে ভুজ, এবং পরে যে সংখ্যাটা থাকবে সেটাকে আমরা কোটি দ্বারা চিহ্নিত করব। এখন তাহলে আমরা যে কোনো একটা পয়েন্টের স্থানাঙ্ক নির্ণয় করার সিস্টেম শিখলাম, যে এক্স অক্ষ বরাবর যে দূরত্ব অতিক্রম করে সেটাকে প্রথমে লিখব এবং সেটাকে ভুজ দ্বারা চিহ্নিত করব, এবং ওয়াই অক্ষ বরাবর যে দূরত্ব অতিক্রম করবে সেইটাকে আমরা কোটি দ্বারা চিহ্নিত করব এবং স্থানাঙ্কের পরে লিখব। প্রথমে ভুজ লিখব, তারপরে লিখব হচ্ছে কোটি। আচ্ছা, এখন আমরা যদি আর একটা চিত্র এখানে অঙ্কন করি, যে এখন কথা হচ্ছে যে এই চিত্রটা অঙ্কন করলাম, কোঅর্ডিনেটটা অঙ্কন করলাম। এখন আমার তো সবসময় বিন্দুটা একটা বিন্দুই হবে, যে কোনো একটা স্থানাঙ্কের যে একটা বিন্দুই হবে এমন কোনো কথা নাই। অর্থাৎ এখানে অনেকগুলো বিন্দু থাকতে পারে। তখন সাপোজ এটা হচ্ছে আমাদের 0.00, মনে করলাম যে এখানে একটা পয়েন্ট আছে এবং এখানে একটা পয়েন্ট আছে, এরকম অনেকগুলো পয়েন্ট আছে। আমরা সাধারণত প্রথমে দুইটা পয়েন্টের কথা বিবেচনা করি। মনে করলাম এটা হচ্ছে পি পয়েন্ট, এটা হচ্ছে কিউ পয়েন্ট। এখন আমরা যখন উপরের এই চিত্রটার দিকে খেয়াল করি, আমরা প্রথমে কি করছি, এই যে স্থানাঙ্ক পি বিন্দুর স্থানাঙ্কটা নির্ণয় করছি, তাহলে এখানে এক্স অক্ষ বরাবর দূরত্ব আমরা দেখছি, ওয়াই অক্ষ বরাবর দূরত্ব দেখছি। আচ্ছা, আমরা যখন মনে করলাম যে এই কিউ একটা পয়েন্ট, এই কিউ পয়েন্টের স্থানাঙ্ক হচ্ছে x1 y1, এবং আমরা ধরে নিলাম যে পি বিন্দু একটা পয়েন্ট যার স্থানাঙ্ক হচ্ছে x2 y2। অর্থাৎ এখান থেকে আমরা কি সহজে বলতে পারবো আসলে এই কিউ পয়েন্ট এক্স অক্ষ বরাবর কত দূরত্ব অতিক্রম করছে এবং ওয়াই অক্ষ বরাবর কত দূরত্ব অতিক্রম করছে। হ্যাঁ, আমরা ইজিলি বলতে পারবো, কারণ প্রথমেই আমরা কি দূরত্ব এক্স অক্ষ বরাবর দূরত্ব নির্ণয় করার সময় প্রথমেই আমরা যদি যে কোনো একটা পয়েন্টের দিকে খেয়াল করি, তাহলেই আমরা খুব সহজেই এক্স অক্ষ বরাবর দূরত্ব বের করতে পারবো। যেমন আমরা যদি এই কিউ পয়েন্টের কথা চিন্তা করি, প্রথমে দেখব যে এক্স অক্ষ বরাবর অর্থাৎ ভুজের মান কত। এখানে যেহেতু ভুজের মান x1, সেহেতু আমরা খুব সহজেই বলতে পারি, অর্থাৎ এই পয়েন্টটা অর্থাৎ কিউ পয়েন্টটা এক্স অক্ষ বরাবর এর দূরত্ব অতিক্রান্ত দূরত্ব হচ্ছে x1। খুব সহজে বলতে পারি, এবং এটাও খুব সহজে বলতে পারি যে এই কিউ পয়েন্টটা ওয়াই অক্ষ বরাবর কত দূরত্ব অতিক্রম করেছিল। আমরা কোটির দিকে যদি আমরা খেয়াল করি তাহলে আমরা সহজে নির্ণয় করতে পারবো, অর্থাৎ y1। তাহলে আমরা যদি এখন কিউ পয়েন্টের কথা চিন্তা করি তাহলে কি করতে হবে,
আসলে করতে হবে, প্রথমেই আমাদেরকে কি এই কিউ পয়েন্টের দিকে খেয়াল করতে হবে। অর্থাৎ আমরা যদি লিখি যে কিউ পয়েন্টের জন্য ভুজের মান হচ্ছে x2 এবং কোটির মান হচ্ছে কি লিখলাম y2, অর্থাৎ এই ভুজ মানে কি x অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব। অর্থাৎ আমরা যদি এখানে এই পয়েন্টের দিকে অর্থাৎ এই বিন্দুর দিকে খেয়াল করি, অর্থাৎ এখানে যদি একটা লম্ব টানি তাহলে আমরা এক্স অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব বের করতে পারবো। অর্থাৎ কতটুকু অতিক্রান্ত দূরত্ব করেছে, এই পয়েন্টের ভুজ সমান অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ ভুজের মান কত x2। তাহলে আমরা খুব সহজেই লিখতে পারি যে এটার ভুজের এক্স অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব কত x2। তাহলে এখানে y অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব কত, আমরা লিখতে পারি y2। ওকে, y2। তাহলে আমরা এই দুইটা পয়েন্টের জন্য আমরা খুব সুন্দরভাবে এদের অতিক্রান্ত দূরত্ব x অক্ষ এবং y অক্ষ বরাবর সহজেই ডিনোট করতে পারলাম। এখন মনে করলাম যে এই কিউ পয়েন্টে যে এক্স অক্ষের উপর আমরা লম্ব টানছি, এই লম্বের একটা হচ্ছে সি সেট করছে এই পয়েন্টে, মনে করলাম এটা সি পয়েন্ট, এটা সেট করছে এটা মনে করলাম ডি পয়েন্ট। আচ্ছা, এখন আমরা যদি পি আর কিউ এইভাবে যোগ করি, পি অ্যান্ড কিউ যোগ করলাম। এখন আমরা সাধারণত বুঝতে পারছি এই চিত্র থেকে, অর্থাৎ ও সি, অর্থাৎ এই চিত্র থেকে আমরা লিখতে পারি যে ও সি ইজ ইকুয়াল টু এক্স ইউনিট, এবং আবার লিখতে পারি যে ও ডি ইজ ইকুয়াল টু এক্স টু ইউনিট। এখানে ইউনিট লিখছি কারণ হচ্ছে আমরা কোনো একক, অর্থাৎ এককের যে পদ্ধতি আছে এফপিএস পদ্ধতি, সিজিএস পদ্ধতি এবং এসআই পদ্ধতি, সেগুলো কোনো পদ্ধতি এখানে উল্লেখ করা নেই। এই জন্য যে কোনো একটা ইউনিট, যখন কোনো স্পেসিফিক একক উল্লেখ না করা থাকবে তখন এর পিছনে ইউনিট লিখতে হয়। এখন কথা হচ্ছে ইউনিট কেন লিখব, কারণ হচ্ছে আমরা এগুলো হচ্ছে দূরত্ব, অর্থাৎ এই যে x1টা কি ও সি, অর্থাৎ ও থেকে সি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে x1। এজন্য আমরা যেহেতু দূরত্ব সেহেতু এটাকে বোঝানোর জন্য আমরা একটা ইউনিট ইউজ করতেছি। ওকে, তাহলে এখন কথা হচ্ছে যেহেতু এটা সি এবং ডি দ্বারা ডিনোট করছি, সেহেতু এই যে এখানে একটা পয়েন্টে সেট করছে, এখানে একটা পয়েন্টে, এগুলোকে আমরা ডিনোট করে দিই। তাহলে এটাকে যদি আমরা মনে করলাম ই দ্বারা ডিনোট করলাম, এটাকে এফ দ্বারা ডিনোট করলাম। ওকে, তাহলে আমরা খুব সহজেই বলতে পারি যে এটা হচ্ছে অর্থাৎ ও এফ সমান আমরা লিখতে পারি y1 এবং ও ই ইজ ইকুয়াল টু লিখতে পারি y2। আচ্ছা, লিখলাম। এখন একটা রেখার আমরা একটা জিনিস যদি কল্পনা করি, এ একটা যদি রেখা হয়, এ একটা কি একটা সরল রেখা, এই রেখার এখান থেকে টোটাল যদি আমরা বলি যে এটা হচ্ছে 10 মিটার, এবং এই রেখার মধ্যবর্তী একটা কোনো পয়েন্ট, অর্থাৎ এটা যদি আমরা ডিনোট করি এ বি, এটা যদি সি হয়, এবং এই রেখার এই অর্থাৎ এ সি পয়েন্টের দূরত্ব যদি 4 মিটার হয়, তাহলে আমরা কিভাবে বিসি রেখার অর্থাৎ বিসি পয়েন্টের বি থেকে সি পয়েন্টের দূরত্ব নির্ণয় করতে পারি। এবং এখন তাহলে আমরা দেখি, অর্থাৎ এই মোট দূরত্ব থেকে যদি আমরা এসির দূরত্বটা বাদ দিই, তাহলে খুব সহজেই আমরা বিসি রেখার দূরত্ব বের করতে পারি। অর্থাৎ কিভাবে, তাহলে বিসি ইজ ইকুয়াল টু লেখা যায় কি এ বি মাইনাস এ সি। তাহলে অর্থাৎ 10 মাইনাস কত 4, অর্থাৎ এখানে 6 মিটার আমরা বলতে পারি যে বিসি ইজ ইকুয়াল টু কত 6 মিটার। এবং তাহলে আমরা এখান থেকে কি করতে পারি, আমরা এখানে ও ডি রেখার দূরত্ব জানি x2 এবং ও সি অর্থাৎ টোটাল দূরত্ব জানি x1। তাহলে এখান থেকে আমরা খুব সহজেই বের করতে পারবো যে সিডি রেখার দূরত্ব সমান কত। তাহলে কিভাবে, ঠিক এইভাবেই
ঠিক এইভাবেই আমরা যদি এই 10-এর স্থলে অর্থাৎ আমরা যদি এখানে 10-এর স্থলে x1 ইউজ করি এবং 4-এর স্থলে যদি আমরা x2 ইউজ করি, তাহলে আমরা এখানে কি লিখতে পারি যে আমাদের BC দূরত্ব সমান কত লিখতে পারি, অর্থাৎ x1 মাইনাস কত x2। অর্থাৎ আমরা এখান থেকে এখানে আমাদের কি রেখা আছে OD, সুতরাং আমরা যদি এখানে ABর পরিবর্তে OD লিখি এবং এডির পরিবর্তে আমরা লিখলাম যে OC, টোটাল দূরত্ব OC ইজিক্যাল টু x1 এবং এখানে D দ্বারা ডিনোট করা আছে, সুতরাং আমরা যদি এখানে D পয়েন্ট দ্বারা ডিনোট করি অর্থাৎ OD ইজিক্যাল টু x2, সুতরাং আমরা এখন এখান থেকে খুব সহজেই CD অর্থাৎ এই CD রেখার দূরত্ব বের করতে পারবো। অর্থাৎ CD ইজিক্যাল টু আমরা লিখতে পারবো কি যে OC মাইনাস OD, অর্থাৎ লিখতে পারি হচ্ছে x1 মাইনাস কত x2। খুব সহজেই আমরা এখান থেকে অর্থাৎ CD সমান x1 মাইনাস কত x2 লিখতে পারি। এখন যদি বলা হয় যে এটার দূরত্ব অর্থাৎ এই দূরত্ব, আবার এখান থেকে যদি আমরা আর একটু রেখা টেনে অর্থাৎ এটাকে বর্ধিত করে অর্থাৎ এই P এবং E অর্থাৎ এটা তো P পয়েন্ট, এই PE রেখাকে আমরা যদি বর্ধিত করি অর্থাৎ ডান দিকে বর্ধিত করে অর্থাৎ G পয়েন্টে পর্যন্ত বর্ধিত করি, তাহলে এখান থেকে CD রেখার দূরত্ব এই চিত্র থেকে স্পষ্টতই আমরা বলতে পারি CD রেখার দূরত্ব এবং PG রেখার দূরত্ব কি সমান। অর্থাৎ এখানে যেহেতু আমরা CD রেখার দূরত্ব x1 মাইনাস x2 লিখতে পারছি, তাহলে আমরা এখানে ডিনোট করি CD ইজিক্যাল টু কত x1 মাইনাস x2। সুতরাং যেহেতু PG রেখা এবং CD রেখা সমান্তরাল রেখা, এবং তাহলে আমরা লিখতে পারি CD ইজিক্যাল টু কত লিখতে পারি P, অর্থাৎ এখান থেকে লিখতে পারি PG। এখন আমরা যদি এখন আমাদের x অক্ষের কাজ শেষ, আমরা যদি y অক্ষের কাজ নিয়ে চিন্তা করি, তাহলে দেখা যায় এটা হচ্ছে Q পয়েন্ট, এটা হচ্ছে Q পয়েন্ট, এটা হচ্ছে G পয়েন্ট, এটা হচ্ছে C পয়েন্ট। তাহলে আমরা এই চিত্র থেকে দেখতে পাচ্ছি যে এখান থেকে OF এই টোটাল দূরত্বটা এবং এখান থেকে QC রেখার দূরত্ব ইজিক্যাল টু কত সেম। তাহলে এখানে লিখতে পারি যে QC ইজিক্যাল টু লিখতে পারি OF ইজিক্যাল টু কত লিখতে পারি y1, এবং আরও খুব ভালোভাবে লিখতে পারি যে OE সেম প্রসেস, OE ইজিক্যাল টু কত CG। তাহলে লিখলাম যে OE ইজিক্যাল টু কত লিখতে পারি CG ইজিক্যাল টু কত y2। তাহলে আমাদের এই রেখার মধ্য থেকে এই চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি আমরা টোটাল টুকুনের মান দূরত্ব জানি এবং CG রেখার দূরত্ব জানি, কিন্তু আমরা জানি না কোনটুকুন, আমরা যদি এই পয়েন্টটুকুন না জানি না, অর্থাৎ QG পয়েন্টের দূরত্ব আমরা জানি না। এখন আমরা যদি QG পয়েন্টের দূরত্ব নির্ণয় করতে চাই, ঠিক এই প্রসেস আমরা যদি এই চিত্রের কথা চিন্তা করি, অর্থাৎ এটাকে আমরা মুছে দিলাম, মুছে দিয়ে এখানে দেখলাম যে টোটাল দূরত্বটা হচ্ছে y1, এই দূরত্বটুকুন হচ্ছে y2, এবং এই যে রেখাটা এই রেখাটা কীভাবে ডোনেট করা আছে QGC, অর্থাৎ QG এবং C। তাহলে আমাদের খুব সহজেই এটাকে আমরা বলতে পারি যে GC অর্থাৎ CG ইজিক্যাল টু QC মাইনাস QG, অর্থাৎ কি লিখতে পারি y1 মাইনাস কত y2। অর্থাৎ আমরা এখান থেকে এটুকুন লিখতে পারি যে ওইটুকুন দূরত্ব হচ্ছে y1 মাইনাস y2। এখন কথা হচ্ছে যে আমাদের আসলে এত কিছু করার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে যে একটা জায়গায় যদি দুইটা পয়েন্ট থাকে এবং দুইটা পয়েন্টের স্থানাঙ্ক উল্লেখ করা থাকে, তাহলে আমরা কিভাবে এই চিত্র থেকে বা দুইটা পয়েন্ট থেকে আমরা দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে পারি। খুব সহজেই এখান থেকে বোঝা যাচ্ছে। এখন আমরা যদি খেয়াল করি তাহলে এখানে P
কিউ এবং জি, এটা কি? এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। এখন কথা হচ্ছে সমকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটি কোণ সমকোণ সেটাকে সমকোণী ত্রিভুজ বলা হয়। তাহলে এখন কথা হচ্ছে সমকোণ কাকে বলে, অর্থাৎ যখন একটা আনুভূমিক রেখা উপর আর একটা রেখা উলম্বভাবে ছেদ করে, এবং তাহলে এই আনুভূমিক রেখা এবং উলম্ব রেখার মধ্যবর্তী যে কোণ সৃষ্টি হবে সেই কোণের নামই হচ্ছে সমকোণ, অর্থাৎ সমকোণের মান হচ্ছে 90 ডিগ্রি। অর্থাৎ আমরা এই চিত্র থেকে যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি পি কিউ জি হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ। অর্থাৎ পি কিউ জি কি? একটা সমকোণী ত্রিভুজ। এটাকে যদি আমরা এভাবে ডিনোট করি, পি কিউ জি একটি কি? সমকোণী ত্রিভুজ, যেখানে পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে কত? x2 y2 এবং কিউ বিন্দুর স্থানাঙ্ক কত? x1 y1। তাহলে আমরা এই পিজি রেখার দূরত্ব জানি এবং কিউজি রেখার দূরত্ব জানি। পিজি রেখার দূরত্ব কত? x1 মাইনাস x2 লিখলাম, x1 মাইনাস x2, এবং কিউজি রেখার দূরত্ব কত? y1 মাইনাস y2, খুব সুন্দরভাবে লিখলাম। তাহলে এখানে আমার একটা ত্রিভুজের তিনটা বাহু আছে, তিনটা বাহুর, এবং এই ত্রিভুজটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। তাহলে যেহেতু তিনটা বাহু আছে, যার দুইটা বাহুর মান জানি, অর্থাৎ এটা হচ্ছে ভূমির মান জানি এবং এটা কি? লম্বের মান জানি। আমরা জানি না কিসের মান? অতিভুজের মান। তাহলে আমরা কিভাবে একটা ত্রিভুজের, সমকোণী ত্রিভুজের দুইটা বাহু অর্থাৎ ভূমি এবং লম্ব যদি আমরা জানি তাহলে কিভাবে অতিভুজের মানটা বের করতে পারি? খুব সহজেই আমরা যদি খেয়াল করি এবং মনে করতে পারি যে পিথাগোরাস একটা সূত্র বলছিল। কি বলছিল? যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তাহলে ঠিক আছে, আমরা পি কিউ জি ত্রিভুজ পি কিউ জি থেকে পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা লিখতে পারি যে এখানে এটা হচ্ছে অতিভুজের মান। অতিভুজের দৈর্ঘ্যকে আমরা আর দ্বারা যদি ডিনোট করি, অর্থাৎ আর দ্বারা যদি আমরা চিহ্নিত করি খুব সহজভাবে, তাহলে লিখতে পারি যে পি কিউ স্কোয়ার ইজিক্যাল টু পি জি স্কোয়ার প্লাস কিউ জি স্কোয়ার। তাহলে এখন আমরা কি করব? সবগুলোর মান বসাবো। এখানে পি কিউকে আমরা সাধারণত আর স্কোয়ার দ্বারা প্রকাশ করছি, অর্থাৎ পি কিউ এর মান আর, ওকে, এবং পিজি এর মান কত? x1 মাইনাস x2 লিখলাম, x1 মাইনাস x2 উপরে ছিল হোল স্কোয়ার প্লাস কিউজি স্কোয়ারটার মান কত? y1 মাইনাস y2 মাইনাস y2 হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা যেহেতু আর আছে, আর এর উপর স্কোয়ার আছে, যেহেতু আমরা যে একটা বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে যাচ্ছি, সেহেতু যদি আর থাকে স্কোয়ার আছে, সুতরাং আর কি স্কোয়ার মুক্ত করতে হবে। তাহলে আর কি স্কোয়ার মুক্ত করতে হলে কি করতে হবে? আমরা খুব ভালোভাবেই জানি যে স্কোয়ারকে যদি আমরা সমানের সাইড চেঞ্জ করি তাহলে সেটা কি হয়ে যায়? রুট হয়ে যায়। তাহলে রুট ওভার x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার। ঠিক আছে, এখন একটা প্রশ্ন আসতে পারে যে আসলে আমরা যখন একটা স্কোয়ারকে সাইড চেঞ্জ করে রুট বানাই তখন আমরা সাধারণত প্লাস মাইনাস ইউজ করি, কিন্তু এখানে শুধুমাত্র প্লাস ইউজ করা আছে, মাইনাস ইউজ করা নাই কেন? খুব সুন্দর। তাহলে এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজের, এটা কি? অতিভুজের মান নির্ণয় করছি, এবং অতিভুজ একটা অবভিয়াসলি একটা দৈর্ঘ্য, এই বাহুর দৈর্ঘ্য, এবং এই বাহুর দৈর্ঘ্য আর দ্বারা আমরা রিপ্রেজেন্ট করাচ্ছি, এবং পি কিউ হচ্ছে একটি অতিভুজ এই ত্রিভুজের। আর আমরা খুব ভালো করে জানি যে অতিভুজের মান কখনো নেগেটিভ হয় না। আর অতিভুজের মান কেন নেগেটিভ হয় না তা জানতে হলে আমরা পরবর্তী ক্লাসে খুব সুন্দরভাবে বুঝাই দেব। ঠিক আছে, তাহলে আমাদের এখান থেকে খুব সহজে আমরা বুঝতে পারলাম যে x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার। ঠিক, আচ্ছা, আমাদের তো জানার দরকার ছিল এই মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ পি কিউ এর দূরত্ব। আমরা পি কিউ এর দূরত্ব এই চিত্র থেকে আমরা খুব এই ক্যালকুলেশনের মাধ্যমে
বুঝতে পারলাম, অর্থাৎ যে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আমরা কিভাবে নির্ণয় করতে পারি যদি দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকে। তাহলে আমরা এই জিনিসটা বুঝে ফেললাম এবং এই সূত্রটা খুবই ইম্পর্টেন্ট এবং এটা স্থানাঙ্কের ক্ষেত্রে এবং পরবর্তী অধ্যায় সরলরেখার ক্ষেত্রে খুবই দরকার এবং যতগুলো সূত্র আমরা প্রমাণ করে দেখাবো সবগুলো সূত্রই খুব সুন্দরভাবে আয়ত্ত করে নিতে হবে যাতে পরবর্তীতে আমাদের কোনো অঙ্ক করতে গেলে সমস্যা না হয়। তাহলে এই রিলেটেড আমরা যদি একটা ম্যাথ করি তাহলে ব্যাপারটা খুব ইজি হয়ে যাবে এবং এই সূত্র আয়ত্ত করার ক্ষেত্রে আমাদের খুবই সহজ হবে। ঠিক আছে, তাহলে এটা মুছে দিই। আমরা অঙ্কের মতোই প্রথমে বলে দিলাম যে মনে করি এ একটি পয়েন্ট যার স্থানাঙ্ক 2, 3 এবং বি একটি বিন্দু যার স্থানাঙ্ক 4, 5। তাহলে আমাদের যদি বলা হয় যে এ বিন্দুর স্থানাঙ্ক 2, 3 এবং বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 4, 5, তাহলে এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। খুব সহজেই মনে করলাম যে 2, 3, 1, 2, 3, 4, 5, 6, 7। তাহলে এখান থেকে আমরা বিন্দুগুলোর স্থাপন যদি করি এখানে তাহলে কি হবে 2, 3, প্রথমে হচ্ছে 2, 3 আর একটা বিন্দুর স্থানাঙ্ক যখন আমরা স্থাপন করতে যাব তখন আমাদের প্রথমে নির্ণয় করতে হবে যে ওই বিন্দুর ভুজের মান কত, অর্থাৎ এক্স অক্ষ বরাবর কত দূরত্ব অতিক্রম করছে। এখান থেকে আমরা প্রথমে এ বিন্দুর ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে ভুজের মান হচ্ছে 2, তাহলে এখানে 2, তাহলে এই 2 বিন্দুতে আমরা এর উপরে একটা লম্ব অঙ্কন করব। ওকে, তারপরে আমরা দেখব যে কোটির মান কত। এখানে কোটির মান হচ্ছে এই বিন্দুর কোটির মান হচ্ছে 3, তাহলে এখানে এটা হচ্ছে 3। তাহলে এই 3 পয়েন্টে আমরা যদি ওয়াই অক্ষের উপরে একটা লম্ব অঙ্কন করি তাহলে এই দুইটা লম্ব এক্স অক্ষের উপর অঙ্কিত লম্ব এবং ওয়াই অক্ষের উপরে অঙ্কিত লম্ব যে বিন্দুতে ছেদ করে ওই বিন্দুই হচ্ছে এ বিন্দুর স্থানাঙ্ক হবে। অর্থাৎ এখানে তাহলে এটা হচ্ছে এ বিন্দু, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক আমরা কত লিখতে পারি 2, 3। ওকে, এখন আমাদের আর একটা বিন্দু আছে সেটা হচ্ছে 4, 5। আর একটা বিন্দু আছে কি 4, 5। তাহলে এই বিন্দুর ক্ষেত্রে সেম প্রসেস আমরা খেয়াল করব কি প্রথমে আমরা দেখব হচ্ছে ভুজের মান কত। এখানে ভুজের মান দেখতে পাচ্ছি যে 4, তাহলে ভুজের মান যদি 4 হয় তাহলে এই হচ্ছে 4 পয়েন্ট, তাহলে এই 4 পয়েন্টে আমরা সুন্দর করে একটা লম্ব অঙ্কন করলাম। তারপরে এখানে আমরা আসি যে কোটির মান কত। কোটির মান আমরা দেখতে পাচ্ছি যে 5, কোটির মান দেখতে পাচ্ছি 5। তাহলে কোটি কোনটা, যেটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর দূরত্ব অতিক্রম করে সেটাই হচ্ছে কোটি। তাহলে এখানে ওয়াই অক্ষ বরাবর দূরত্ব দেওয়া আছে 5, তাহলে এই 5 পয়েন্টে আমরা সুন্দর করে একটা লম্ব অঙ্কন করলাম। এই পয়েন্টটা হচ্ছে ছেদ বিন্দু, তাহলে এই পয়েন্টটাকে আমরা বলতে পারি যে বি পয়েন্ট যার স্থানাঙ্ক হচ্ছে 4, 5। তাহলে এই এ এবং বি যদি আমরা যোগ করি তাহলে আমরা এখন নির্ণয় করব অর্থাৎ এ এবং এই বি অর্থাৎ এ ও বি এর মধ্যবর্তী দূরত্ব কত। তাহলে এখানে আমরা একটা সাইড নোট লিখি। সাইড নোট, আমরা যে কোনো একটা বিন্দুকে x1, y1 এবং অপর বিন্দুকে x2, y2 ধরতে পারি। এটা হচ্ছে যার যার ইচ্ছা মতো, এখানে কোনো বাধ্যবাধকতা নেই। আমরা যদি প্রথমেই বি পয়েন্টের কথা চিন্তা করি তাহলে আমরা লিখতে পারি যে x1 = 4, অর্থাৎ এই বি বিন্দুর ভুজকে আমরা x1 বললাম, সেটা হচ্ছে 4, এবং বি বিন্দুর কোটিকে আমরা y1 ধরলাম, সেটাকে আমরা 5 বললাম। আচ্ছা, এরপরে আমরা এ বিন্দুতে আসি। এ বিন্দুর ভুজ
এক্স অক্ষ বরাবর অতিক্রান্ত ভুজ, তাহলে x1 x2 ইজিক্যাল টু কত 2 লিখলাম, এবং কোটি কত, এ বিন্দুর কোটি হচ্ছে y2 ইজিক্যাল টু 3। এখন এর বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করার সূত্র আমরা এখানে প্রমাণ করছি। এখন শুধুমাত্র আমরা কি করব, এখানে এই মানগুলো এখানে যদি ইনপুট করি তাহলে আমরা খুব সহজেই দূরত্ব নির্ণয় করতে পারবো। অর্থাৎ আমরা যদি দূরত্ব নির্ণয় করি, অর্থাৎ x1 মাইনাস x2 হোল স্কোয়ার, অর্থাৎ ভুজদ্বয়ের অন্তরের বর্গ। ভুজদ্বয়ের অন্তরের বর্গ কি 4 মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস, এবার কি y1 মাইনাস y2, y1 হচ্ছে প্রথম বিন্দুর কোটি, y2 কি দ্বিতীয় বিন্দুর কোটি। তাহলে আমরা লিখতে পারি y1 ইজিক্যাল টু কত 5 মাইনাস কত y2 ইজিক্যাল টু 3 হোল স্কোয়ার। খুব সহজেই এখন যদি আমরা ক্যালকুলেশনটা শেষ করি তাহলে কি হয় 4 মাইনাস 2, তার মানে এখানে থাকছে হচ্ছে 2 হোল স্কোয়ার প্লাস এখানে কত 5 মাইনাস 3, তার মানে কত হচ্ছে 2 হোল স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি যে কত 2কে স্কোয়ার করলে কত হয় 4 আর এটাকে 4, তাহলে আমরা লিখতে পারি এটা হচ্ছে 4 অর্থাৎ 8, অর্থাৎ কি লিখতে পারি 8। একে আমরা সুন্দর করে আবার ভাঙতে পারি, কি রকম ভাঙতে পারি যে 4কে আমরা ভাঙতে পারি 4 গুণন 2, অর্থাৎ বর্গ সংখ্যায় ভাঙলাম, একটা সংখ্যাকে আমরা কি বর্গ সংখ্যায় ভাঙলাম। অর্থাৎ এই 4কে যদি আমরা রুট করি তাহলে এর বর্গমূলের মান কত হয় যে 2 হয়। তাহলে আমরা লিখতে পারি যে এটা সমান লেখা যায় √4 ইন্টু কত √2 লেখা যায়। তাহলে এটা 4কে বর্গমূল করলে কত হয় 2 ইন্টু √2, তাহলে 2 ইন্টু √2 এত কি ইউনিট। অর্থাৎ এ ও বি এর মধ্যবিন্দু দূরত্ব কত 2√2 ইউনিট। তাহলে এরকম যদি আরও কয়েকটা অঙ্ক বই থেকে আমরা যদি প্র্যাকটিস করি তাহলে খুব সহজেই আমরা দূরত্ব কিভাবে, দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কিভাবে নির্ণয় করতে হয় তাহলে সেটাকে আমরা খুব ভালোভাবে রপ্ত করতে পারবো। এখন কথা হচ্ছে যদি 3টা বিন্দু হয় বা 4টা বিন্দু হয় সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি। সাপোজ একটা রেখার উপরে বলে দিল যে এ একটা বিন্দু, বি একটা বিন্দু, সি একটা বিন্দু এবং কি ডি একটা বিন্দু। তাহলে এই রেখাকে আমরা যদি দেখি এখানে 4টা বিন্দু আছে, এখানে কি আছে 4টা বিন্দু আছে এ বি সি এবং কি ডি। তাহলে আমরা যদি এরকম থাকে তাহলে প্রতিটা বিন্দুরই কি অবশ্যই একটা করে কি আছে স্থানাঙ্ক আছে, অবশ্যই কি আছে একটা স্থানাঙ্ক আছে। তাহলে কি করতে হবে, আমরা দ্রুত নির্ণয় করার ক্ষেত্রে প্রথমে এ এবং বি এই দুইটা পয়েন্ট নিয়ে তারপরে কি করতে হবে, এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে হবে। তাহলে কত হলো x1 আমরা ধরে নিলাম। এর পরবর্তীতে বি এবং সি পয়েন্ট নিয়ে আমরা কি করব, আর একটা দূরত্ব নির্ণয় করব x2। আবার সি এবং ডি পয়েন্ট নিয়ে আমরা দূরত্ব করব x3। এইবার যদি বলে এ ডি এর দূরত্ব কত, তাহলে আমরা খুব সহজেই লিখতে পারবো এ ডি ইজিক্যাল টু লিখতে পারবো x1 প্লাস x2 প্লাস x3। ক্লিয়ার? আশা করি দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র বুঝতে পারছো, এবং যদি কোনো কনফিউশন থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে, পরবর্তী ক্লাসে আমরা খুব সুন্দরভাবে বোঝাই।